হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের আজকে করাবো সপ্তম শ্রেণীর গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026। চলো আমরা 2 নম্বর স্কুলটা আজকে করাবো। এর আগের ক্লাসে তোমরা দেখেছো যে 1 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি তোমরা প্রথম স্কুলটা দেখে নাও। চলো আজকের ক্লাসে আমাদের 2 নম্বর স্কুল। 2 নম্বর স্কুলের আমরা দেখে নেব আজকের যে প্রথম প্রশ্নটা আছে। দেখো এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা বলছি 1 নম্বরটা, তো এখানে আমার দশমিক একটা সংখ্যা দেওয়া আছে 0.3টা শূন্য আছে, দশমিকের পর 3টা শূন্য, তার 289 আছে। তাহলে এই যে দশমিক সংখ্যাটা আছে এর বর্গমূল করতে বলেছে, এই বর্গমূলটা কত হবে? তা আমরা চলো বর্গমূল করব। আমরা লিখব এর বর্গমূল। বর্গমূল বলতে এই যে রুট ওভার দিলাম আর এই সংখ্যাটা বসিয়ে দেব 0.0000289, এই যে আমাদের রুট ওভার, যেটাকে বর্গমূল চিহ্ন বলা হয়। ঠিক আছে, তো এবার এটাকে দেখো আমরা বর্গমূলটা তো করব, তার আগে দশমিকটা আমরা তুলে দিই। দশমিক তুলে দিলে সহজ হয়ে যাবে বর্গমূলটা। তাহলে সমান সমান রুট ওভার, দেখো দশমিক উঠিয়ে দিলে আমাদের শুধু 289 থাকবে উপরে, আর নিচে দেখো দশমিকের জন্য 1। এবার দশমিকের পর কটা সংখ্যা গুনে নাও। দশমিকের পর আছে 1 2 3 4 5 6, 6টা সংখ্যা। তাহলে এখানে 6টা শূন্য নিতে হবে, 3টা 4টা 5টা 6টা। এবার আমরা উপরে বর্গমূল করব, নিচে বর্গমূল করব। 289 বর্গমূল, দেখো 289 বর্গমূলটা আমরা খুব সহজে করে নিতে পারবো ভাগ পদ্ধতির সাহায্যে। ভাগ পদ্ধতির সাহায্যে যদি বর্গমূলটা করা হয় তাহলে দেখো তোমরা এই ডান দিক থেকে এভাবে জড়া মারবা, এই দিক থেকে ডান দিক থেকে জড়া মারলা, এখানে একটা টান দিলা। এবার 2কে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের ছুট পড়ে গেছে, তাহলে 2কে নিয়ে দেখো এখানে কোনো সংখ্যা বসাতে হয়, যে সংখ্যা বসাবা সেই সংখ্যা দিয়ে গুণ করবা। যদি আমি এখানে 2 নিই তাই 2 দিয়ে 4, 2-এর চেয়ে বড় হবে, তাহলে 2 দিয়ে বড় হলে 1 দিয়ে নাও। এবার 1 নিলে পরে 1 1ই গুণ, 1 1কে 1। এবার বিয়োগ করো, দেখো 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। এবার এখানে একটা টান দিবা, এবার এর ডবল এখানে বসাবা, ডবল বলতে একে 2 দিয়ে গুণ করবা, 2 1কে 2। তাহলে এই যে আমাদের 2, এখানে একটু জায়গা রাখবো একটা সংখ্যা বসানোর জন্য। এবার এখানে আমাদের দেখো এই যে 2, একটা তো ছোটো, এবার নামাতে হবে। এখন তোমাকে জড়াটা নামাতে হবে একসঙ্গে, এই যে একসঙ্গে দুজনকে নামিয়ে দিতে হবে। এবার এই যে আমাদের 2 আছে, 2-এর পাশে কোনো সংখ্যা বসাও, যে সংখ্যা বসাবা সেই সংখ্যা দেখুন। এই যে আমাদের 2 আছে, ধরো আমি 2-এর পাশে বসাচ্ছি 7 বসাচ্ছি, 7। তো 2-এর পাশে যদি 7 নিই তাহলে আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। 7 7 49, দেখো 7 নিয়েছি এই জন্য যেহেতু 9 আছে না, তো 9 কিসে কিসে গুণ করে 9 হবে, 7 7 49-এর 9 দেখো, বা 3 3 9, 3 বসেও চেক করতে পারো। 3 দিয়ে করলে ছোটো হয়ে যাবে, তারপর 7 দিয়ে করবো। 7 7 49-এর 9, হাতে 4 থাকলো, 7 দিয়ে 14 আর 4 18, দেখো 7 দিয়ে মিলে গেছে। এটা আমরা 7 দিয়ে করলাম, এখানে আমরা 7 নিয়ে নেব আর 189 বসিয়ে দিলাম। এবার এই যে আমাদের 17 আসলো, এটাই কিন্তু বর্গমূল। ঠিক আছে, 289 বর্গমূলটা আমরা 17 বের করলাম। তাহলে দেখো 17 বসিয়ে দিলাম। এবার দেখো এই সংখ্যাটার বর্গমূল, এই সংখ্যাটার বর্গমূল আমরা সহজে করে নিতে পারবো, এই যে হরের বর্গমূল। আচ্ছা, 1-এর বর্গমূল 1, ঠিক আছে, সব মনে রাখবা যে 1-এর বর্গমূল 1, কারণ 1 1কে 1ই হয়। তাহলে 1-এর বর্গমূল 1 বসিয়ে দিলাম। এবার কতগুলো শূন্য আছে, এখানে 6টা শূন্য আছে, তো যতগুলো শূন্য থাকবে তার অর্ধেক শূন্য বসিয়ে দিবা। 6টা শূন্যর অর্ধেক 3টা শূন্য, এই যে দেখো। তাহলে এভাবে এর সহজে বর্গমূলটা হয়ে যাবে। তো আমরা পেয়ে গেলাম 17/1000। এবার এটা ভাগ করে নাও, ভাগটাও আমরা সহজে করে নিতে পারবো। দেখো শূন্যের ভাগায় 3টা শূন্য, 3টার পর দশমিক বসিয়ে দিবা। তাহলে এই যে আমাদের 17, 3টার পর দশমিক বলতে 1 2, একটা শূন্য নিয়ে দিলাম, শূন্য নিয়ে 3 জন বানালাম, তারপরে দশমিক বসালাম, আবার শূন্য নিয়ে এলাম। দেখো এভাবে কিন্তু ভাগটা সহজে করে নিতে পারবা। তাহলে পেয়ে গেছি এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার বর্গমূল আমাদের হয়ে গেছে কত, 0.017। তাহলে 0.017 আমরা দেখে নেব মানটা। এটা আমাদের কত নম্বর অপশানে আছে, দেখো 0.017, সেটা আমাদের এই নাম্বার অপশানটাই কিন্তু মিলছে এখানে। চলো আমরা এই নাম্বার অপশানটা দিয়ে দেবো। তোমরা কিন্তু পরীক্ষার খাতায়
এখানে তোমরা তীর চিহ্ন দিয়ে এই যে এ নাম্বারটা মিলছে এভাবে তোমরা দিয়ে দিবা। ওকে, পরে 2 নম্বর প্রশ্নটা দেখো। এখানে 2 প্রশ্নটা যে বলছি 1-2, এই যে এস স্কোয়ার আমাদের আছে এস স্কোয়ার প্লাস 49, এর সঙ্গে যে বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে সেটি হলো, মানে এর সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে পূর্ণবর্গ হবে এর সঙ্গে। তা লক্ষ্য করতে এখানে পূর্ণবর্গ পাওয়ার জন্য দেখো পূর্ণবর্গর 2টো সূত্র আছে, একটা a প্লাস বি তার হোল স্কোয়ার আর একটা a মাইনাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মানে এই সূত্রগুলোকে বলা হয় পূর্ণবর্গ। তো আমাদের এমন কিছু এর সঙ্গে যোগ করতে হবে যেন এই সূত্রগুলো আমাদের তৈরি হয়। তা দেখো এখানে যদি বলি এস স্কোয়ার আছে আর 49, এই যে আমাদের এখানে প্লাস 49কে আমরা 7-এর স্কোয়ার করতে পারবো, তাহলে এটা এ স্কোয়ার, এটা আমাদের বি ধরি, এটা বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার যদি তৈরি হয় তার মানে এখানে প্লাস 2a, ঠিক আছে, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 7, দেখো 2ab। তা এটা কি আমাদের, এটা তো আমাদের পূর্ণবর্গ এই পার্টটা, তাহলে পূর্ণবর্গ হওয়ার জন্য আমরা কত যোগ করেছি এই পার্টটা, এই যে প্লাস আমরা যে যোগ করেছি এখানে যে প্লাস 2x7 এটা যোগ করেছি, এটা মানে কত 7 দিয়ে 14, 14x। তা দেখো এর সঙ্গে 14x যোগ করা মানে আমাদের কিন্তু পূর্ণবর্গ দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। আবার লক্ষ্য করো, আমি যদি বলি আবার দেখো এস স্কোয়ার আর এখানে প্লাস 7-এর স্কোয়ার, আমি প্লাস দিয়ে করেছিলাম না, আমি যদি মাইনাস দিয়ে দেখাই, মাইনাস, এই যে মাইনাস 2ab আছে, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে প্লাস 2ab। তাহলে এখানে যে আমরা যোগ করেছি মাইনাস, কত যোগ করা হয়েছে মাইনাস 2x7, এটা যোগ করা হয়েছে, এটা মানে কত মাইনাস 7 দিয়ে 14, সরি দেখা যাচ্ছে না, এই যে দেখো এটা আমরা যোগ করেছি এই পার্টটা, তাহলে এই পার্টটা হচ্ছে আমরা দেখো 7 দিয়ে 14, মাইনাসটা বসিয়ে দিলাম 7 দিয়ে 14 আর এক্সটা দেখো মাইনাস 14x। তাহলে মাইনাস 14x যদি যোগ করি এর সঙ্গে তবু কিন্তু আমরা পূর্ণবর্গ পেয়ে যাব। তো একবার প্লাস 14x যোগ করতে হচ্ছে, একবার মাইনাস 14x যোগ করতে হচ্ছে, তাহলে আমাদের এই সূত্রগুলো তৈরি হবে পূর্ণবর্গ। দেখো প্লাস 14x আর মাইনাস 14x, যেটা এ নাম্বার অপশানটা আছে, তোমরা এখানে অতএব এভাবে অ্যান্সার দিয়ে তোমরা এ নাম্বার এভাবে পরীক্ষা দিতে পারো। ওকে, পরের প্রশ্নতে আমরা চলে আসবো 1-3 নাম্বারটা। এখানে লক্ষ্য করো 1-3 যে প্রশ্নটা বলেছে, আমাদের যে সমীকরণটা আছে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান সমান এস স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তো এই যে এখান থেকে আমাদের কে এর মানটা বের করতে বলেছে, কে এর মান কত। তো দেখো আমরা কাজ করি, এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করি আমরা। তোমাদের এখানে সূত্রটা জানতে হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা যে আগের অঙ্কটাতে লিখলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করবো এই জায়গায়। তাহলে এ স্কোয়ার বলতে এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 7, তাহলে এস স্কোয়ার প্লাস 2a আর বি এই যে 2ab আছে, তো আমরা এখানে 2ab দেবো, প্লাস বি স্কোয়ার বলতে 7 স্কোয়ার, আর এদিকে যারা আছে তাদেরকে বসিয়ে দাও। আচ্ছা, এখানে যদি সরল করে নাও, দেখো এটা আমাদের এস স্কোয়ার, এটা হয়ে গেল আমাদের 14x আর 7-এর স্কোয়ার 7 × 7 = 49, এদিকে আছে এস স্কোয়ার 14x প্লাস কে আছে। এবার দেখো এই সমীকরণ থেকে আমরা বলতে পারবো কে এর মান কত। দেখো এস স্কোয়ার মিলে গেছে, প্লাস 14x, এখানেও প্লাস 14x, তাহলে কে এর জায়গায় কে বসে আছে প্লাস 49, তাহলে অতএব কে এর মানটা আমরা বলতে পারবো 49, তাই তো। এটাই আমাদের কে এর মান, কে এর মান বের করতে বলেছিল, আমরা 49 পেয়ে গেছি, সি নাম্বার অপশানটা। এরপরে দেখো আমাদের 4 নাম্বার যে প্রশ্নটা বলেছে, কোনো ত্রিভুজের উচ্চতা সেই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ। তাহলে এখানে যেটা অ্যান্সারটা হবে, দেখো এভাবে আমাদের দাঁড়াবে, একটা সমকোণী ত্রিভুজ হবে। এটা সমকোণী ত্রিভুজে লক্ষ্য করো, এই যে সমকোণী ত্রিভুজ যদি আমি তৈরি করি, দেখো এই যে আমাদের এবিসি সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর এসিটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব। তো সমকোণী ত্রিভুজের যে লম্ব বাহুটা আছে না, এই যে এবি বাহুটা,
এই এবি বাহুটাকে বলা হয় আমাদের উচ্চতা, তাই না? তাহলে এই যে দেখো কোনো ত্রিভুজের উচ্চতা সেই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হলে, মানে উচ্চতাটাই বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান। এখানে এবিটাকে আমরা উচ্চতা বলতে পারবো, আর এবিটা হচ্ছে আমাদের লম্ব, যেটা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তাই এই ধরনের যে ত্রিভুজটা, এটা সমকোণী ত্রিভুজ। তার সমকোণী ত্রিভুজ, যেটা আমাদের বি নাম্বার অপশানটা আছে। আচ্ছা, এখানে বলি যে ত্রিভুজের যে উচ্চতা জিনিসটা কি? ত্রিভুজের যে হাইট, ঠিক আছে, কতটা ত্রিভুজের হাইটটা আছে, উচ্চতা। তাহলে এই যে আমরা দেখো, এই যে আমরা লম্ব যে বাহুটা, এই লম্ব বাহুটাকে আমরা হাইট ধরে একে উচ্চতা বলতে পারবো। তাহলে এই ক্ষেত্রে উচ্চতাটা ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, এই যে এই বি লম্বটা, বা ত্রিভুজটাকে এইভাবে ঘুরিয়ে দাও, তাহলে এখানে দেখো এই যে আমাদের এটাকে আমরা উচ্চতা বলতে পারবো। এখানে আমাদের দেখো বিসিটা উচ্চতা, যেটা আমাদের আবার এটাকে ভূমি বা লম্ব যাই বলতে পারো। তাহলে এখানেও আমাদের কী দাঁড়াচ্ছে, এখানেও হচ্ছে আমাদের উচ্চতাটা একটা বাহুর দৈর্ঘ্য, তাই তো? তাহলে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ দাঁড়াবে। এই ত্রিভুজটা কিন্তু একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের যেটা লম্ব বাহু হয় তাকে আমরা উচ্চতা বলতে পারবো। আর এদিক থেকে যে বলে দিই আমরা, এই যে এটাকে, এই বাহুটাকে এভাবে যদি বলি, এটাও আমরা উচ্চতা বলতে পারবো। ভূমি বাহুটাকে উচ্চতা বলা যায়। পরের প্রশ্নটা দেখো, এখানে 5-এর যে প্রশ্নটা বলছে, ত্রিভুজ এবিসি বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে মধ্যমা কোনটি হবে? এই যে আমাদের ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজ, আর যে ডি বিন্দুটা হচ্ছে আমাদের বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু হলে মধ্যমা যে হবে, দেখো এই যে এ আর ডি বিন্দু যদি যোগ করে দাও, এই যে আমাদের এডিটা, তাহলে এডিটাকে আমরা কিন্তু মধ্যমা বলবো। তাহলে এখানে মধ্যমা হবে এডি। মধ্যমা ধর্ম যে শীর্ষবিন্দু হয়ে একটা সরলরেখাংশ আসবে আর বিপরীত বাহুর মধ্যবিন্দুতে গিয়ে ছেদ করবে, তাহলে এডিটা হয় এখানে মধ্যমা। তো এখানে এডি মধ্যমা, দেখো সি নাম্বার অপশানটা। পরে 6-এর প্রশ্নটা দেখো, 1-এর যে 6 নাম্বারটা, এখানে বলছে একটি বাস 18 কিমি যায় 30 মিনিটে, তাহলে বাসটির গতিবেগ বের করতে বলেছে। দেখো গতিবেগগুলো এখানে যে অপশানগুলো আছে মিটার পার সেকেন্ড আছে, প্রত্যেকটা মিটার পার সেকেন্ড। তাহলে এই যে কিমিটা আছে 18 কিমি, তাকে কিন্তু মিটার করে নিতে হবে। আর সেকেন্ড যেহেতু আছে এখানে, তাহলে যে 30 মিনিট সময়টা আছে, এই 30 মিনিট সময়টাকেও আমরা সেকেন্ড করে নেব। তাহলে আমরা প্রথমে এই যে 18 কিমিকে আমরা করব মিটার করব। তাহলে 18 কিমি সমান সমান কত মিটার সেটা জানতে হবে। 1 কিমি সমান সমান কত মিটার? 1 কিমি সমান সমান হচ্ছে 1000 মিটার। এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? তাহলে 1 কিমি যদি 1000 মিটার হয়, তাহলে 18 কিমি সমান সমান কত মিটার হবে? 18,000। এই যে 18,000 মিটার। ম্যাট্রিক পদ্ধতি তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে। দেখো আমি দেখাই তোমাদের ম্যাট্রিক পদ্ধতি। দেখো প্রথমে হয় কিমি, যেটাকে কিলোমিটার বলা হয়। কিমির পর হয় হেক্টোমিটার, যাকে আমরা হেমি বলবো। তারপর হয় ডেকামিটার, আমি ডেকা বলে দিলাম, সংক্ষেপে লিখছি ডেকা। কিমি, হেমি, ডেকা। ডেকার পর হবে মিটার, এই যে মিটার, যাকে মি দিলাম। মিটারের পর হয় ডেসিমিটার, ডেসি, যেটা আমি ডেসি লিখে দিলাম, ডেসিমিটার। ডেসিমিটারের পর হয় সেন্টিমিটার, যেটা আমরা সেমি বলবো সেন্টিমিটারকে। সেন্টিমিটার পর মিলিমিটার, মিলিমিটারকে আমি মিমি লিখেছিলাম, মিলিমিটার, ওকে, মিমি। আচ্ছা, এই যে কিমি, হেমি, ডেকা, মি, ডেসি, সেমি, মিলিমিটার, এই 6টা নাম মনে রাখবা। এবার দেখো আমাদের কিমি থেকে মিটার যেটা আমরা করব, কিলোমিটারকে মিটার করব। তাহলে এই যে কিমি আছে আর এখানে মিটার আছে, তাহলে কিমি থেকে মিটার কটা ঘর আছে? 1টা ঘর, 2টা ঘর, 3টা ঘর। এই যে 3টা ঘর, তার জন্য আমাদের এদের মধ্যে পার্থক্য 1000, ঠিক আছে? 3টা ঘর বলতে এই যে তোমরা এই যে 1 নিয়ে নিবা, আর 3টা ঘরের জন্য 3টা শূন্য নিয়ে নাও, তার কত দাঁড়ালো? 1000 দাঁড়ালো। কিমি মিটারের মধ্যে পার্থক্য 1000 পার্থক্য। আর এখানে 1000 দিয়ে গুণ করতে হবে, এই জন্য যে কিমি থেকে মিটার মানে বড় থেকে ছোটোয় আসছো, উপর থেকে এভাবে নিচে আসলে গুণ করবা, আর নিচ থেকে যে উপরে যাও তার ভাগ করবা। বড় থেকে ছোটোয় গেলে গুণ, আর ছোট থেকে বড় হয়ে গেলে ভাগ। কত দিয়ে ভাগ গুণ করতে হবে, ওদের যে পার্থক্যটা, এখানে আমরা 1000 পার্থক্য পাচ্ছি কিমি আর মিটারের মধ্যে। এই জন্য আমরা 18 কিমিকে 1000 দিয়ে গুণ করে দেখো 18,000 মিটার হয়ে গেছে, এটা মনে রাখবে তোমরা। আচ্ছা, কিমিকে মিটার করলাম। এবার 30 মিনিট আছে, এখন এই যে 30 মিনিটকে সেকেন্ড করতে হবে। 30 মিনিট সমান সমান কত সেকেন্ড? দেখো মিনিট আর সেকেন্ড, সেকেন্ড হচ্ছে আমাদের ছোট, মিনিট থেকে সেকেন্ড। মিনিট আর সেকেন্ডের মধ্যে পার্থক্য হয় 60
কারণ 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। আর মিনিটকে সেকেন্ড করছো বড় থেকে ছোট যাচ্ছ, বড় থেকে ছোট হয়ে গেলে গুণ করবা। তো পার্থক্য 60, তার 60 দিয়ে গুণ করবা। তাহলে এখানে এই যে 30কে গুণ করতে হবে আমাদের 60 দিয়ে। তাই মিনিটকে যখনই তুমি 60 দিয়ে গুণ করবা তখনই কিন্তু এটা সেকেন্ড হয়ে যাবে, মিনিটটা হয়ে যাবে কি সেকেন্ড হয়ে যাবে। তা গুণ করো 3 6 18, আর দুটো শূন্য আমরা বসিয়ে দেবো, এত সেকেন্ড, 1800 সেকেন্ড। আচ্ছা, এবার গতিবেগটা আমরা বের করতে পারবো। দেখো গতিবেগ, বাসটির যে গতিবেগ বের করতে বলেছে, গতিবেগ আমরা কি জানি, আমরা যে লিখি গতিবেগ, বাসটির গতিবেগ, দেখো গতিবেগের যে সূত্রটা মনে রাখবা, দূরত্ব বাই সময়। দূরত্ব হচ্ছে আমাদের কত, 18,000, যে দূরত্ব বাই সময়, সময়টা হচ্ছে আমাদের 1800 সেকেন্ড, 1800 সেকেন্ড। তা গতিবেগের এককটা দাঁড়িয়ে যাবে, যেহেতু দূরত্ব বাই সময় দাঁড়াচ্ছে তাহলে মিটার পার সেকেন্ড লিখবো। তাহলে এখানে আমরা লিখতে পারবো মিটার পার, আচ্ছা থেকে আমি বর্ডার মেরে দিলাম, মিটার পার সেকেন্ড। এই যে দেখো মিটার পার সেকেন্ড। ওকে, এখানে সরলটা করে নাও। আচ্ছা, দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা, 18কে 18, একটা শূন্য বেঁচে আছে 10, তাহলে এখানে আমাদের দাঁড়িয়ে যাবে এই যে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বাসটির যে গতিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, এটা আমাদের কিন্তু অ্যান্সার দাঁড়াবে। তো 10 মিটার পার সেকেন্ড, দেখো বি নম্বর অপশানটা কিন্তু আমাদের মিলছে এখানে। পরে আমরা চলে আসবো 2-এর প্রশ্নগুলোতে। দেখো 2-এর 1 নম্বর, এখানে বলছে এই যে সংখ্যাটা আছে দশমিক সংখ্যাটা, এই সংখ্যার সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূলটা হবে 5.7। বিয়োগফলের বর্গমূল, তাহলে বিয়োগফলটা কত হবে, এর বর্গ হবে। তার প্রথমে এই সংখ্যাটার বর্গ বের করে দিতে হবে। তাহলে আমরা দেখো 2-এর 1 নম্বরটা করব, প্রথমে 5.7 এর বর্গ করি, এর বর্গ, বর্গ বলতে 5.7 তার হোল স্কোয়ার। আচ্ছা, হোল স্কোয়ার বলতে দেখো মানে 5.7টা দুবার গুণ হয়ে যাবে, 5.7। এখন আমাদের এই যে 5.7 আর 5.7 আমাদের গুণ করে নিতে হবে। 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 5 35, 35 আর 4 39, 5 7 35 5, হাতে থাকলো 3, 5 5 25, 25 আর 3 28, এটা 9। আচ্ছা, এখানে আমাদের দেখো 9 5 14 4, হাতে থাকলো আমাদের 1, আর এদিকে 8 আর 3 11, 12, হাতে থাকলো 1, এদিকে 3। তা দেখো আমরা পেয়ে গেলাম। এবার দশমিক এখানে বসাবা, এই যে দুটোর পর দশমিক আছে না, একটার পর দুটোর পর দশমিক বসিয়ে দাও। তাহলে এই যে আমাদের 32.49। তাহলে দেখো যেটা বলছিলাম যে এই সংখ্যাটার সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূলটা 5.7 হবে। তাহলে বর্গমূল যখন বলেছে তাহলে 5.7-এর যে বর্গ সংখ্যাটা পেয়ে গেলাম, তাহলে এই যে বিয়োগফলটা হবে এটা। মানে এখন যেটা বোঝাচ্ছে, দেখো আমি তোমাদের যে বলি যে এই যে 48.03 এর সঙ্গে মানে এর সঙ্গে কত বিয়োগ করলে, কত বিয়োগ করতে হবে, কত বিয়োগ করব, যে বিয়োগ ফলটা এখন হয়ে যাবে এটা, এই যে 32.49। মানে এই যে বিয়োগ ফলটাই, বিয়োগ ফলের বর্গমূল বলেছিল এটা। মানে দেখো এই সংখ্যার বর্গমূল হবে 5.7, তোমরা বুঝতেই পারছো তাই না। তার যখন বিয়োগ ফলের বর্গমূল বলেছিল, তাহলে এর যদি আমি বর্গ করে নিই তাহলে সেই বিয়োগ ফলটা পেয়ে যাব। এই যে আমাদের এটা বিয়োগ ফলটা। তাহলে আমাদের এই সংখ্যাটা কিন্তু বের করতে বলেছি, এর সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে এটা হবে, তাই না। তো সেটা আমরা কী করে পাবো, দেখো তোমাদের যদি আমি একটা উদাহরণ দিই, ছোট একটা উদাহরণ, যে 7-এর সঙ্গে কত বিয়োগ করতে হবে যে আমরা 5 পাবো। তো এখানে তোমরা বলতে পারবা যে 7-এর সঙ্গে 2 বিয়োগ করলে 5 হবে, এই যে 2, তো 2 অ্যান্সারটা পাবা কী করে 2টা আসবে, এই 7 থেকে 5 বিয়োগ করে দাও, এই যে 7 থেকে যদি 5 বিয়োগ করো, এই যে 2টা কিন্তু চলে আসবে। তাহলে এই অ্যান্সারটা পাওয়ার জন্য আমাদের এটা থেকে এটা বিয়োগ করতে হচ্ছে, 7 থেকে 5। একইভাবে এই অ্যান্সারটা পাওয়ার জন্য আমাদের এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে যে আমাদের অ্যান্সারটা দাঁড়াবে, এটা তো আমাদের বোঝানোর জন্য এগুলো করলাম। তাহলে আমাদের এখানে লিখবো যে এই যে অ্যান্সারটা হবে আমাদের 48.03 মাইনাস করতে হবে আমাদের এটা, মানে এটা থেকে এটা বিয়োগ করব, যে এটা থেকে এটা যেভাবে এটা বুঝালাম সেইভাবে কিন্তু আমাদের করতে হবে, এটা থেকে এটা বিয়োগ। তাহলে 32.49 বিয়োগগুলি অ্যান্সারটা দাঁড়াবে। তা চলো বিয়োগটা দেখো, বিয়োগটা আমি একটু বসিয়ে করি। 48.03 আর 32.49
4 9 দশমিকের বিয়োগ একটু বসিয়ে করো। দেখুন এটাকে 3টাকে 12 ধরো, 9 কত হলো 12, 9 কত হলো 12, 9 10 11 12 3 দিলে, তাহলে এখানে আমরা বসে 3 আছে 13 ধরতে হবে, একটু মিস্টেক হয়ে যাচ্ছে আমার। তো 9 কত দিলে 13, 9 10 11 12 13 4 দিলে, তাহলে এই যে আমাদের এটা 4। আর এটা যে শূন্যটাকে 10 ধরতে হয়, একে যে 13 বানালাম, তাহলে এখান থেকে এক ধার নিয়েছো, তাহলে এটা আমাদের যে 10টা 9 হয়ে যাবে। 4 কত দিলে 9, এটা 5 দিলে, দশমিক নিচে দশমিক বসিয়ে দাও। আবার 8টা কিন্তু 7 হয়ে যাবে, এখান থেকে ধারটা যাচ্ছে, তাহলে 8টা 7 হয়ে গেল, তাই না? এই যে 13 বানাচ্ছ 10 বানাচ্ছ, এখান থেকে ধার নিচ্ছে, তাহলে 8টা 7 হয়ে গেল। তো 2 কত হলো 7, 5 দিলে হয়। আচ্ছা এখানে ধারটা শোধ হয়ে গেছে, 4ই আছে কিন্তু, হ্যাঁ আবার 4টা আবার কমিয়ে দেবো না, 4 যখন আছে 3 কত হলো 4, 1 দিলে, তাহলে আমাদের যে এদের বিয়োগফলটা পেলাম 15.54। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে, ঠিক আছে? আমাদের যেটা বলেছিল যে এই যে আমাদের যে বলেছিল কথাটা, যে এই সংখ্যার সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে, তাহলে সেই নির্ণয় সংখ্যাটা কিন্তু এটা, ঠিক আছে? বিয়োগ করতে হবে এই সংখ্যাটা। তাহলে আমরা এখানে অতএব দিয়ে নির্ণয়, এভাবে নির্ণয় সংখ্যা লিখে দাও, বেশি কিছু লেখা দরকার নাই। নির্ণয় সংখ্যাটি আমরা পেয়ে গেলাম 15.54। ওকে, বাস এই হলো আমাদের, এটা কিন্তু অ্যান্সার। ওকে, এরপরে আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নটা। দেখো এখানে আমাদের বলছে 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত বেড়ার প্রয়োজন হবে। তা দেখো এখানে বর্গাকার মাঠ আছে, এই যে আমাদের একটি বর্গাকার মাঠ, মানে বর্গক্ষেত্র চিত্রটা তৈরি হবে। বর্গক্ষেত্রের বাহুগুলো দৈর্ঘ্য সমান। আচ্ছা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া আছে 625। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের যে কত বেড়া, এই যে বেড়া দিয়ে ঘিরবে 4 ধারটা মানে পরিসীমা, মানে এই বর্গাকার মাঠের পরিসীমা আমাদের বের করতে হবে, সেটা কিন্তু বের করতে বলেছে। তা পরিসীমা বের করতে হলে বাহু দৈর্ঘ্য দরকার, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য জানা থাকলে আমরা পরিসীমা বের করতে পারবো। এবার বাহু দৈর্ঘ্য এখানে পেয়ে যাব, যেহেতু ক্ষেত্রফলটা দেওয়া আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গমূল করলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পাওয়া যায়। ওকে, তো চলো আমরা সেই মাঠের আমরা বাহুর দৈর্ঘ্য বের করে নেব। তো আমরা লিখব মাঠের বাহুর দৈর্ঘ্য। মাঠটি কিন্তু বর্গাকার, ওকে, শুধু মাঠ লিখলাম। মাঠের বাহুর দৈর্ঘ্য, মাঠের বাহুর দৈর্ঘ্য সমান সমান √, এই যে ক্ষেত্রফলটা আছে না 625, এই 625-এর বর্গমূল করব। 625 আর যে বর্গমিটার ছিল, তাহলে এখানে তোমরা মিটার বসাবা। এবার 625-এর বর্গমূলটা তোমরা ভাগ পদ্ধতির সাহায্যে করে নাও। ডান দিক থেকে জড়া 6 আছে, তাহলে 2 দিয়ে 4 নাও, 3 3 9 হয়ে যাবে, 3 দিয়ে বড় তো 2 নেবা, 2 2 4। এবার এখানে বিয়োগ করো। আচ্ছা তাহলে এখানে তোমরা টান দিয়ে 2-এর ডবল 4 বসিয়ে দাও। দেখো 625-এর বর্গমূলটা 25 হবে, 25 25 625। তো ওটা সহজে অনেকে জানা থাকলে তোমরা করে নিবা 25। যদি অনেকে জানা না থাকতে পারে, তার জন্য আমি ভাগের সাহায্যে নিয়মটা দেখিয়ে দিচ্ছি। এখানে 625-এর বর্গমূলটা উৎপাদকের সাহায্য করতে পারো, ভাগ পদ্ধতির সাহায্যও করতে পারো, বা তোমাদের যদি একবারে মনে থাকে 25 × 25 তোমরা একবারও করতে পারো। তা আমি সবচেয়ে ভালো নিয়ম যেটা ভাগ পদ্ধতি, যে নিয়মটা শিখে রাখলে পরে যে কোনো সংখ্যার বর্গমূল তোমরা করতে পারবা। দেখো তাহলে আমরা এখানে কী বললাম, এই যে 4 দিলাম, 2-এর ডবল বসাবা। এবার এই জরাটাকে নামাতে হবে। এবার এখানে দেখো 5 বসাও, 5 বসালে 5 দিয়ে গুণ, তাহলে কি যে 5 দিয়ে গুণ করে 5 5 25 5 হাতে ধরো 2, 5 4 20, 20 আর 2 22। দেখো আমাদের 5 দিয়ে কিন্তু মিলে গেছে। তাহলে এখানে আমরা 5 বসাবো, এই যে বর্গমূল 25। তাহলে 625-এর বর্গমূল আমরা কত পেয়ে গেলাম, 25 মিটার। মাঠের বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার যে আমাদের বলেছে কতটা বেড়া লাগবে, দেখো মানে পরিসীমাটা, তাহলে আমরা মাঠের পরিসীমা বের করবো, বা আমরা লিখে দেবো একবারই যে বেড়ার প্রয়োজন হবে মাঠের। অতএব লিখি যে মাঠের বেড়ার প্রয়োজন হবে সমান সমান। দেখো এই যে আমাদের পরিসীমা মানে বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি, এখন পরিসীমাটা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার যে সূত্রটা 4 × বাহুর দৈর্ঘ্য, 4 × বাহুর দৈর্ঘ্য, বাহুটা 25 মিটার, তাহলে এই যে আমাদের 4 × 25 মিটার হবে এককটা। তাহলে 25 4 গুণ করে না, 25 4 100 মিটার।
এই আমাদের অ্যান্সার। যে বেড়ার যে প্রয়োজন পড়বে, কতটা বেড়ার প্রয়োজন পড়বে, 100 মিটার বেড়ার প্রয়োজন পড়বে। পরের প্রশ্নতে আমরা আসবো 2-এর 3 নাম্বারটা। আচ্ছা, এখানে আমাদের এটা দেওয়া আছে আর মানটা বের করতে বলেছে এর x² প্লাস এক্স প্লাস 1, আর দেওয়া আছে এক্স প্লাস 1/x সমান 4 দেওয়া আছে। তাহলে এটা দেওয়া আছে, এর মানটা বের করতে হবে। তা দেখো আমরা প্রথমে কী করব, এই যে হর থেকে না এক্স কমন নিয়ে নেব, উপরে এক্সটা থাক। দেখো এক্স কমন, এখানে তো লক্ষ্য করো, অনেকে বলতে পারো যে স্যার এক্স তো কমন যাবে না, এখানে তো 1 আছে, এখানে তো কোনো এক্স নাই। তো এখানে দেখো 1 আছে, এখানে কমন যাচ্ছে না, এখান থেকে এক্স যাবে, এখান থেকে এক্স যাবে, কিন্তু এখান থেকে যাচ্ছে না, না গেলেও কমন নেওয়া যায়। কীভাবে লক্ষ্য করে, এখানে আমি যদি এখানে হর থেকে এক্স কমন নিয়ে নিই, তাহলে x² ছিল, এখানে থাকবে এক্স, আর এখানে এক্স ছিল, এক্স এই যে আমাদের এটা এক্স আছে, তাহলে এক্সটাই তো কমন নিয়ে নিয়েছি, তো কিছু নাই, তো 1 দিবা। আর এই জায়গায় যেটা দেখো, এটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, যে এই জায়গায় কী করব, 1 যে আছে, এখানে তো এক্স নাই, এক্সটা নিলাম কী করে, দেখো কমন মানে কি ভাগ করে দেওয়া। তাহলে এই যে আমাদের 1 ছিল, এখানে এক্স কমন নিয়েছি, কমন যাচ্ছে না বলে নিচে এক্সটা দিয়ে দেবা, যে এক্সটা মানে যেখানে কমন যাবে না, সেখানে যে জিনিসটা কমন নিবা তাকে নিচে বসিয়ে দেবা। কমন মানে তো ভাগ, এই যে এক্স যে ভাগ করে দিচ্ছি আমরা, তাহলে এভাবেও কিন্তু কমনটা নিতে পারবা। এখন এই যে উপর নিচে এক্স মিলে গেছে, এটা কেটে দাও, তার উপরে থেকে গেল 1 আমাদের, আর এখানে এক্স প্লাস 1/xটাকে আগে লিখলাম, 1/x প্লাস এই যে 1টা আমাদের। এবার আমাদের লক্ষ্য করো এক্স প্লাস 1/x এর মানটা কিন্তু এটার মান 4 দেওয়া আছে, তাহলে উপরে 1 আর এর মানটা যে 4 আছে, এখানে আমি 4 বসিয়ে দেবো, এই যে এই জায়গায় আমি 4 বসিয়ে দিলাম, আর প্লাস 1টা বসিয়ে দিলাম, তাহলে উপরে 1 আর 4 আর 1 যোগ করে 5 হয়ে যাবে, তাহলে 1/5, ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যে মানটা বের করতে বলেছিল, এর মানটা 1/5। এরপরে আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নটা। 4-এর প্রশ্নটা দেখো কী বলছে, বলছে কে এর কোন মানের জন্য এই যে রাশিটা আছে c² প্লাস kc প্লাস 1/9 আছে, এটা একটা পূর্ণবর্গ হবে কে এর কোন মানের জন্য। দেখো পূর্ণবর্গ সূত্র তোমাদের দেখালাম আজকের ক্লাসে, a প্লাস বি হোল স্কোয়ার, এটা পূর্ণবর্গ, যেটা হয় a² প্লাস 2ab প্লাস b², আর একটা পূর্ণবর্গ হয় a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার হয় a² মাইনাস 2ab প্লাস b²। এই হচ্ছে পূর্ণবর্গের দুটো সূত্র। তাহলে এবার এখানে লক্ষ্য করে, এখানে আমি এটাকে পূর্ণবর্গ তৈরি করার চেষ্টা করি, তাই যে c² আছে এখানে, আর এদিকে প্লাস, এই যে প্লাস 1/9, একে 1/3 করে তার হোল স্কোয়ার করলাম, তাহলে এটাকে a ধরলে a², আর এটাকে 1/3টাকে b ধরে এটা b², তাহলে a² প্লাস b², তাহলে দেখো মধ্যে প্লাস 2ab আর মাইনাস 2ab, তা আমি যদি প্লাস 2ab নিই, এই যে 2a হচ্ছে আমাদের c আর b হচ্ছে আমাদের 1/3, ঠিক আছে। দেখো এটা আমাদের পূর্ণবর্গ দাঁড়িয়ে গেল না, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এখানে এই যে লক্ষ্য করো, আমরা এটাতে এর সঙ্গে মিলছে, এটা এর সঙ্গে, ঠিক আছে, এটা ভাঙালে এটাই পাবা, তা নিশ্চয়ই তার মধ্যেটার সঙ্গে মধ্যেটা হবে সমান। তাহলে আমরা এখানে দেখো অতএব এই যে kc সমান 2.c.1/3 মধ্যেটার সঙ্গে মধ্যেটা সমান করে দিলাম। আমরা কে এর মান বের করবো, এখানে c কেটে দাও, এই যে সমানে কাটাকাটি করতে পারবা, তাহলে কে এর মানটা দেখো, এই যে 2 কে 2 আর নিচে 3টা বসিয়ে দিলাম, কে এর মান 2/3। আচ্ছা, কে এর মান একটা পেলাম 2/3, এই যে প্লাসের সূত্র ধরে আমরা তো এখানে মাইনাসও বসাতে পারতাম, এই যে মাইনাসটা দিয়েও তো আমাদের পূর্ণবর্গ। তো আবার যদি আমি দেখাই, আবার c² মাইনাস নিলাম, এই জায়গায় প্লাসের জায়গায় নিলাম মাইনাস 2c.1/3, এই যে এটাই লিখছি কিন্তু আমরা প্লাস 1/3 তার হোল স্কোয়ার। এবার দেখো এখন যে kcর জায়গায়, এই যে kcর জায়গায় আমাদের কে আছে, এই যে মাইনাস 2 ইন্টু সি ইন্টু 1/3, তাহলে এবার আমরা যে kc সমান লিখতে পারবো, যে মাইনাস আছে, তো মাইনাসটা বসাবো 2.c.1/3। এবার সি কেটে দাও, সি কেটে যাওয়ার পর আমাদের এই ক্ষেত্রে কে এর মানটা দাঁড়াবে, এই যে মাইনাস আবার 2/3, এই যে 2/3, তাহলে কে এর মান কিন্তু আমরা দুটো পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমি একবার যদি মানটা লিখি, এই যে কে এর মানটা দাঁড়াবে প্লাস মাইনাস 2/3, একসঙ্গে তোমরা লিখতে পারবা, কে এর মানটা একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে ওই মানটাই দাঁড়ালো প্লাস দিয়ে আর মাইনাস দিয়ে, তাহলে কে সমান প্লাস মাইনাস 2/3 আমাদের কে এর মান, এটা আমাদের অ্যান্সার।
আচ্ছা, পরে চলে আসবো আমরা 2-এর 5 নাম্বারটা। আচ্ছা, আমাদের ভগ্নাংশটির বর্গমূল নির্ণয় করতে বলেছে। যে ভগ্নাংশটা আছে 1/496/729। দেখো, এটা পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি ভগ্নাংশটা। তো আমরা পূর্ণ সংখ্যাটা ভেঙে নেব। পূর্ণ সংখ্যা ভাঙার জন্য যে নিয়মটা, এই যে এর সঙ্গে এভাবে গুণ করতে হয়, 729 আর 1 গুণ, তাহলে সেটা পেয়ে যাবো আমরা 729, তাই তো? 729 একে 729, আর উপরটার সঙ্গে যোগ করবা, এটা গুণ করার পর এর সঙ্গে যোগ, মানে যে 496 যোগ, তাহলে আমাদের এটা দাঁড়িয়ে যাবে 9 যোগ করে এটা 15, আর 9 আর 2 11, 11 হাতে রেখে 12 2, হাতে থাকলো 1, 7 4 11, 11 আর হাতে রেখে 12। দেখো আমরা 1225 পেয়ে গেলাম যোগফলটা। তাহলে আমরা এখন সমান সমান লিখতে পারবো, এই যে উপরে 1225 আর নিচে আমাদের কাছে ছিল 729, নিচে 729 বসিয়ে দেবো। এবার আমাদের দেখো এই সংখ্যাটার বর্গমূল করতে হবে। তা আমরা লিখবো এর বর্গমূল। বর্গমূল মানে এই যে √, দেবো √, চিহ্ন বর্গমূল। উপরে 1225 আর নিচে 729। এখন এই 1225-এর বর্গমূল করব আর 729-এর বর্গমূল করব। আমরা ভাগ পদ্ধতির সাহায্যেই দেখাবো। আমি দেখো এখানে লিখছি যে আমাদের 1225 এই সংখ্যাটা বর্গমূল দেখায়। ডান দিক থেকে জোড়া দিবা, প্রথম জোড়াটাকে নিয়ে কাজ করো। এই যে 12 আছে, 3 3 9 নাও, 3 3 9, কারণ 4 নিলে 4 4 16, 4 দিয়ে বড় হয়ে আসবে, তা 3 দিয়ে নিবা, একদম ভাগের নিয়ম। এবার 9 × 12, এবার বিয়োগ করে এখানে 9 × 12, এটা আমাদের 3 দিলে, এখানে একটা টান দিয়ে এর ডবল বসাবা, 3 দিয়ে 6, মানে যা থাকবে এর দ্বিগুণ, মানে 2 দিয়ে গুণ করে বসিয়ে দেবা, 2 3 6। এবার এখানে একটু জায়গা রাখো। এবার এই যে 6টা ছোট, 3টা ছোট হয়ে গেছে, তাহলে এখন 2 আর 5, এই জোড়াটা নামিয়ে দিতে হবে। এবার দেখো এখানে যদি আমি 6-এর পাশে 5 বসাই, এই যে 6-এর পাশে 5 বসিয়ে পাই দিয়ে গুণ করো, ঠিক আছে? মানে 5 বসালে পাই দিয়ে গুণ, তাহলে পাই দিয়ে গুণ করলে 5 5 25-এর 5, হাতে থাকলে 2, 5 6 30, 30 আর 2 32। দেখো পাই দিয়ে মিলে গেছে, এখানে আমরা 5 বসালাম। তাহলে আমরা দেখো উপরে 1225-এর বর্গমূলটা আমরা পেয়ে গেলাম 35, আর 729-এর বর্গমূল দেখো 729, এখানে দেখাচ্ছি আমি 729। আবার ডান দিক থেকে জোড়া, এবার 7কে নিয়ে কাজ করব, 2 দিয়ে 4, 2 বারে নিব, 3 3 তে 9 হয়ে যাবে। আচ্ছা, এখানে বিয়োগটা 3 নামবে, আবার এর ডবল, এই যে 4, 2 দিয়ে 4, এবার আমরা এই যে এটা নামিয়ে দেব। এবার দেখো আমরা কত নিব, আমরা 7 দিয়ে নিব, যেহেতু 7 7 49-এ 9 হবে, তার 7 নিলে 7 দিয়ে গুণ করো, 7 7 49-এ 9, হাতে থাকলো 4, 7 4 28, 28 আর 4 32। দেখো আমাদের মিললে কত, 7 দিয়ে মিলেছে, এখানে 7, এটা কিন্তু বর্গমূলের অ্যান্সার 27। তাহলে 729-এর বর্গমূলটা আমরা 27 পেয়ে গেলাম। আচ্ছা, 35/27, যেহেতু উপরে এটা বড় আছে, তোমরা এটা ভাগ করে নিতে পারো, চাইলে এটা অ্যান্সার রাখতে পারো 35/27, ঠিক আছে? যেহেতু ওখানে ভাগ করে রেখেছি অ্যান্সারটা, আমি ভাগ করে নিচ্ছি। তাহলে এখানে একবারে নাও। এবার দেখো এর 5টাকে 15 ধরো, 7 দিলে 15, এটা 8 দিলে, এটা তো মিলে গেল। এটা 8 তো যাবে না, এখন পূর্ণ সংখ্যা তৈরি করে নেবো। 8টা উপরে নিয়ে যাও আর 27টাকে নিচে নামিয়ে দাও। তো আমাদের যে অ্যান্সারটা দাঁড়িয়ে গেল 1/8/27। এই যে সংখ্যাটার, এই যে ভগ্নাংশ সংখ্যাটার বর্গমূল পেয়ে গেলাম, সেটা পেয়ে গেলাম এটা 1/8/27। এটা আমাদের কিন্তু অ্যান্সার। চলো এরপরে দেখো 6 নাম্বারটা। দেখো এখানে 6টা কী বলছে লক্ষ্য করো, 2-এর 6 নাম্বারটা। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এত একক, সমান বাহুর প্রতিটি দৈর্ঘ্য দেওয়া আছে, সমান বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে a - b একক করে, আর অপর বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, আমি যদি একটু ছবিটা তৈরি করে দেখাই, দুটি বাহুর দৈর্ঘ্য সমান, a b c। তাহলে এখানে দেখো এই যে ab, এখানে আমাদের ab সমান সমান ac, দুটো বাহু সমান ধরে নিলাম, আর এদের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে a - b, এত একক করে দেওয়া আছে, এত একক। আর পরিসীমাটা, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা বলতে 3টি বাহুর যোগফল। আচ্ছা, তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা আমি a - b, যেটা সমান দুটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, এই বাহুর দৈর্ঘ্যটা আমরা a - b, এটা দেওয়া আছে। আর এই বাহুর দৈর্ঘ্যটা আমি ধরে নেব x, ধরে নেব x ধরি, ঠিক আছে, মানে অপর বাহুর দৈর্ঘ্য আমি x ধরে নিলাম।
তাহলে দেখো পরিসীমা বলতে কি, তিনটে ভর যোগফলটাকে পরিসীমা বলা হয়। তাহলে এখানে যেটা হবে আমাদের, অতএব এই যে দেখো, মানে এই যে আমি এক্স লিখলাম, এক্স প্লাস এই বাহুটা প্লাস আর এই দুটি বাহুর যোগফল, মানে এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি। তাহলে এই যে তিনটি বাহুর যোগফল, এ বাহু আর এই বাহু, এই তিনটি বাহুর যোগফলটাকে বলা হয় পরিসীমা। যে পরিসীমাটা বলে দিয়েছে 3a মাইনাস 4b। তাহলে 3a মাইনাস এই যে আমাদের 4bর সঙ্গে সমান। এবার এখান থেকে আমরা কার মানটা বের করবো, এক্সের মানটা। তখনই অপর বাহুটা এই বিসি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। বাহ, তাহলে এবার দেখো তো আমি এখানে কি করব, এখানে এই যে এ আর এ দেখতে পাচ্ছ, তাহলে এটা আমাদের হয়ে যাবে 2a, আর মাইনাস বি, এটা কিন্তু মাইনাস 2b হয়ে যাবে। একই চিহ্ন থাকলে যোগের কাজ, চিহ্নটা বিয়োগ বসাও। আর এদিকে 3a মাইনাস 4b। আচ্ছা, এক্সের মান দরকার, এক্সটা আমি রাখলাম বাঁ দিকে আর এদেরকে ডান দিকে নিয়ে চলে যায়। আচ্ছা, 3a মাইনাস এখানে 4b আছে। আচ্ছা, এই যে প্লাস 2aটা এদিকে মাইনাস 2a হয়ে যাবে, আর মাইনাস 2bটা এদিকে প্লাস 2b হয়ে যাবে। ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে এক্স সমান সমান, এবার দেখো এখানে আমি যে সরলটা করি, এই যে 3a থেকে এই যে মাইনাস 2a, সদৃশ্য রাশি দেখবা, এদের যোগ বিয়োগ হবে, মানে এ আর এ মিলছে না, তাই এটার সঙ্গে এটা যোগ বিয়োগ করতে পারবা। তাহলে এখানে প্লাস, এটা মাইনাস, বিয়োগ করো, চিহ্নটা যোগ হবে, 3 বড় আছে, 3টা থেকে 2টা চলে গেল, তাহলে একটা এ। ঠিক আছে, এখানে একটা এ বসে যাবে আমাদের, 3a থেকে 2a বাদ দিলে একটা এ। আর এই যে মাইনাস 4b, এদিকে প্লাস 2b। দেখো 4টা বড় আছে, যে সংখ্যা বড় তার চিহ্ন বসিয়ে দিবা, 4 এদিকে 2, তাহলে এখানে বিয়োগ চিহ্নটা বসবে। আর বিয়োগ আছে আর যোগ আছে, দুই রকম চিহ্ন থাকলেই তোমরা বিয়োগ করবা, এটা থেকে এটা বিয়োগ, 4 থেকে 2 চলে গেল, তাহলে এখানে 2b থাকবে। তাহলে আমাদের দেখো এই যে অপর বাহুর দৈর্ঘ্য যেটা আমাদের এই যে বিসি, এটা আমি এখানে লিখি বিসি দৈর্ঘ্য আমরা কত পেয়ে গেলাম, এ মাইনাস 2b। বা এখানে তোমরা লিখে দেবা অপর বাহুর দৈর্ঘ্য, অতএব লিখে দেবা অপর বাহুর দৈর্ঘ্য সমান সমান আমরা পেলাম এ মাইনাস 2b একক। পরে আমরা চলে আসবো, দেখো 3-এর প্রশ্নগুলো। 3-এর 1 নম্বর, তবে এখানে আমাদের 3-এর 1 নম্বরটা লক্ষ্য করো, এক্স মাইনাস 1/x মাইনাস 2 সমান সমান 6, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের এই রাশিটার মান বের করতে বলেছে। ওকে, রাশিটার মান বের করতে বলেছে, এটা আমাদের এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1/x মাইনাস 2 তার হোল স্কোয়ার, এই রাশিটার মান কত হবে। আচ্ছা, এটা দেওয়া আছে, এর মান বের করতে হবে। তাহলে আমরা দেখো এখান থেকেই সরল করে এর মানটা আমরা বের করতে পারবো। চলো দেখো আমি দেখাচ্ছি। লক্ষ্য করে আমরা প্রথমে কী করব, এখানে তো দেখো এক্স মাইনাস 2 আছে তার হোল স্কোয়ার, তো এখানে এক্স মাইনাস 2, এটার সঙ্গে এটা মিলছে। আর এখানে এক্স মাইনাস 2, কিন্তু এখানে শুধু এক্স আছে, তাহলে আমাদের মাইনাস 2 দরকার এই জায়গায়। তাহলে আমরা করবো কি, মাইনাস 2 এখানে আনার জন্য, এই যে আমাদের মাইনাস 2 আছে, এখানে মাইনাস 2 আনার জন্য আমরা উভয় পক্ষে মাইনাস 2 অ্যাড করে দেবো, মানে যোগ করে দেবো। তাহলে আমরা দেখো কী করছি, লক্ষ্য করো। তাহলে এখানে অতএব এই যে আমি দেখো এক্স মাইনাস 2 এখানে বসিয়ে দিলাম, মাইনাস 1/x মাইনাস 2 সমান সমান, এদিকে 6 আছে। দেখো আমি এইদিকে মাইনাস 2 নিয়েছি না, তো আমি এইদিকেও মাইনাস 2 নিয়ে নেবো। তাহলে উভয় পক্ষে তোমরা একই জিনিস নিতে পারবা, এদিকেও মাইনাস 2, এদিকেও মাইনাস 2। তো এইভাবে নেওয়ার পর আমরা দেখো এভাবে এর সঙ্গে কিন্তু আমাদের মিলছে। তো যেহেতু স্কোয়ার দেখতে পাচ্ছ, তো আমরা কী করবো এখন, এই যে উভয় পক্ষে বর্গ করে নেব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে তোমাদের একটু দেখাই, এই যে বিয়োগফলটা দেখিয়ে দিচ্ছি। 6 থেকে 2 বিয়োগ করলে এটা 4 হয়ে যাবে, তাহলে এর বিয়োগফলটা 4 করে দিলাম। এবার উভয় পক্ষে বর্গ করি। তাহলে আমরা এখন এই যে বা বড় বন্ধনী দিলাম, এই যে এক্স মাইনাস 2 মাইনাস 1 এই যে এক্স মাইনাস 2 লিখে তার হোল স্কোয়ার করে দিলাম। আর এখানে যে 4 ছিল, তাহলে 4-এর স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে পাই। আচ্ছা, তাহলে এখন এটাকে এ, এটাকে বি ধরে, এই যে পার্টটাকে বি ধরে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এখানে আমরা তৈরি করব। এখন আমাদের জানতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মনে রাখবা। চলো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, এটাকে এ ধরে, এটাকে বি ধরে, এই পার্টটাকে
তা আমরা লিখবো দেখো এ স্কোয়ার মানে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস টু, টু এ বি আছে, তাহলে এ বলতে কিন্তু এক্স মাইনাস টু, এই যে এক্স মাইনাস টু, আর বি, বি কিন্তু এখানে দেখো ওয়ান বাই এক্স মাইনাস টু, ওয়ান বাই এক্স মাইনাস টু, এটা আমাদের বি। তারপরে এখানে আছে প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, দেখো বি স্কোয়ার বলতে এই যে ওয়ান বাই এক্স মাইনাস টু লিখে তার হোল স্কোয়ার সমান সমান, তাহলে আমাদের এটা সূত্রটা তৈরি হয়ে গেছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, যেটাকে কম্পেয়ার করে আমাদের সূত্রটা তৈরি হয়েছে। আচ্ছা এটা আমাদের কিন্তু এক্স আছে, ওকে, এটা এক্স আছে আমাদের। আচ্ছা ডান দিকে চারের স্কোয়ার ছিল না, চারের স্কোয়ার তোমরা 4 ইন্টু 4 লিখতে পারবা, সূত্রটা আমি একটু বর্ডার করে দিলাম। আচ্ছা বা এখন এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার, ভালো করে লিখি এক্সটাকে। আর এখানে লক্ষ্য করো এই যে এক্স মাইনাস টু, দেখো এক্স মাইনাস টু যে উপর নিচ, এখানে ডট মানে গুণ, তার উপর নিচ একই জিনিস, তোমরা কেটে দিতে পারবা, তাহলে এটা আমাদের শুধু মাইনাস টু থাকবে। আর প্লাস, আর এটা দেখো একের স্কোয়ার উপরে আমরা 1 দিয়ে দিলাম, আর এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার যেহেতু আছে, এটাকে তোমরা এক্স মাইনাস টু, এই যে এক্স মাইনাস টু দিয়ে তার হোল স্কোয়ার লিখতে পারবা। আচ্ছা 4 4 16 এটা হবে, এটা হবে 4 4 আমরা এটা 16 লিখতে পারবো। বা যে আমাদের এক্স, এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার, আচ্ছা মাইনাস টুটা ডান দিকে নিয়ে চলে যাবো, প্লাস ওয়ান বাই, আচ্ছা এখানে শুধু আমরা লিখছি ওয়ান বাই, এই যে এটাই লিখছি যেভাবে আছে, এক্স মাইনাস টু, সরি এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার, আর 16 যে মাইনাস টুটা এদিকে প্লাস টু, ঠিক আছে, এটা এটা বসে গেল, মাইনাস টুটা এই ডান দিকে নিয়ে আসলাম, তাহলে বা এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার সমান সমান 16 আর 2 যোগ করো, এটা পেয়ে যাবা 18 পেয়ে যাবা। তার এরই মানটা বের করতে বলেছিল, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এর মান কত, তাহলে মানটা কত পেয়ে গেলাম, 18 পেয়ে গেলাম, তাহলে 18 কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা দেখো চলে আসবো 3-এর 2 নম্বর প্রশ্নে। 3-এর 2-এরটা দেখো, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলেছে। এই যে রাশিটা আছে আমাদের, রাশিটা আছে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু আছে আবার এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা দেখো সূত্রের সাহায্যে গুণফলটা লক্ষ্য করো, আমরা এখানে যে সূত্রটা যে তৈরি করব, সেই সূত্রটা আমি তোমাদের এখানে লিখে দেখাই। সেই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রটা মনে রাখবা, এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা ব্যবহার করব। তাহলে দেখো আমরা কাজ করি, এই যে এখানে মানে এই 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 জায়গাটা, এই দুজনকে আমরা দেখো এই যে এ প্লাস বি আর এ মাইনাস বি আমরা তৈরি করব। তাহলে যদি আমরা তৈরি করতে চাই, তা দেখো আমি এটাকে এভাবে সাজাই, এটাকে এ স্কোয়ার রাখলাম, এ স্কোয়ার প্লাস দিয়ে এটা এ প্লাস ওয়ান এভাবে করে দিলাম, দেখো এ প্লাস ওয়ান, লক্ষ্য করো এখানে। আচ্ছা ধরো আমরা এটাকে এভাবে না করি, ধরো আমরা একটা কাজ করি, এটাকে আমরা এভাবে করছি, ধরো এখানে লিখছি আমি সমান সমান যে এ স্কোয়ার প্লাস ওয়ানটাকে নিচ্ছি এক জায়গায়, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস ওয়ানটাকে আমি এটাকে এ বানালাম, এ স্কোয়ার প্লাস ওয়ান এক জায়গায় রাখলাম, আর এই প্লাস এটাকে আমি এক জায়গায় রাখলাম, ঠিক আছে, এটাকে একটু বর্ডার মেরে দিচ্ছি। তাহলে এটা এইভাবে করলাম, এটাকে সাজালাম, আর এটাকে দেখো এটাকে সাজাতে পারলে এটাকে সাজিয়ে নিতে পারবা, যেমন এ স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এখানেও আমরা এ স্কোয়ার প্লাস ওয়ানটাকে নিয়ে নিলাম, আর মাইনাস এটা এভাবে রেখে দিলাম, মানে এটাকে এ ধরলাম, এটা বি, তাহলে এ প্লাস বি, এই যে এ প্লাস বি, আর এটা এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, ঠিক আছে, এই দুটোকে নিয়ে আমরা এইভাবে তৈরি করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তৈরি করলে আমরা এটা লিখতে পারবো। আচ্ছা এটা যে ছিল এটা পাশে বসিয়ে দাও, এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান। এখন দেখো এটাতে আমাদের এইভাবে সাজানো হয়ে গেছে, তাহলে এটা এ এটা বি, তা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমি এখানে লিখব এ স্কোয়ার লিখব, এই যে আমাদের এ হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ানটাই এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার, কিন্তু এখান থেকে আমাদের সূত্রটা কিন্তু আমরা ফেলে দিলাম এইখান থেকে, এটাকে দেখ, আর এদিকে ছিল
এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1, চলো এটা লিখলাম। এখানে সরলটা করি আমরা। আবার দেখো এখানে এই যে এটা এটাকে এ ধরে এটাকে বি ধরলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র আবার এখানে অ্যাপ্লাই হবে। তা তোমাদের এখন জানতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। এটা সূত্রটা হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা আবার এখানে অ্যাপ্লাই হবে। আমি সূত্রটাকে আবার বক্স করে দিলাম এটাকে। তাহলে এখানে যদি আমরা সূত্রটা তৈরি করি, দেখো এ স্কোয়ার বলতে এখানে এ বলতে এ স্কোয়ারটাকে এ ধরবো। তাহলে এই যে এ, ঠিক আছে, যে এ স্কোয়ারটা এ তার স্কোয়ার মানে এ স্কোয়ার এখন লিখলাম প্লাস 2ab আছে না, তাই এবার দেখো 2a হচ্ছে আমাদের এ স্কোয়ার। দেখো এই যে এটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার ডট এবার বিটা কিন্তু এটা বি 1, ঠিক আছে, এই যে বি আছে, তাহলে আমরা এখানে 1 দিয়ে দেবো বি এর জায়গায়। তারপরে প্লাস বি স্কোয়ার বি 1 স্কোয়ার। তাহলে এই যে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ারটা আমরা আবার বসিয়ে দিলাম। আর এখানে এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার যেটা আছে সেটা আমরা বসিয়ে দিলাম। আচ্ছা চলো এটাকে আমরা যদি সরল করে নিই এখানে, তাহলে দেখো এ স্কোয়ারের তার হোল স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার পর স্কোয়ার থাকলে না এটা দুজন গুণ হয়ে যাবে। স্কোয়ারগুলো মানে কি এগুলো 2 করে আছে, এটাও আমাদের এই যে এটা 2 আছে, এটাও 2, তাই 2 2 4। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার 4 লিখতে পারবো, তাই না, 2 2 4 প্লাস আর এটা 2 একে 2 2a স্কোয়ার হবে, এটা 2a স্কোয়ার প্লাস আর 1 স্কোয়ারকে আমরা 1 লিখতে পারবো আর মাইনাস এ স্কোয়ার ছিল বসিয়ে দিলাম। আর এদিকে আছে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। ওকে, আচ্ছা এবার এখানে দেখো এটার সঙ্গে এটা সদৃশ্য রাশি, এখানে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার, তাহলে সদৃশ্য রাশি থাকলে তোমরা যোগ বিয়োগ করতে পারবা। এ টু দি পাওয়ার 4 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে এই যে প্লাস 2a স্কোয়ার থেকে মাইনাস 2a স্কোয়ার বিয়োগ হবে, তাহলে প্লাস এ স্কোয়ার থাকবে, দুটা থেকে একটা চলে গেল প্লাস এ স্কোয়ার। প্লাস কেন, যেহেতু এই যে বড় তার চিহ্ন বসাতে হয়, ঠিক আছে, এটা আমাদের প্লাস চিহ্ন আছে, প্লাস বসিয়ে দিলাম আর প্লাস 1টা এই যে বসে গেল। তাহলে এই দুজনে দেখো বিয়োগ হয়ে এটা আসলো আর এটা বসিয়ে দেবো এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। তাহলে এভাবে এখন দাঁড়ালো। আবার দেখো এই দুটোর আমরা এই সূত্রের সাহায্যে আমরা কাজ করতে পারবো, যেভাবে এই দুটোকে নিয়ে আমরা এইভাবে সাজালাম না, একইভাবে এই দুটোকে নিয়ে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই যে আমাদের এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আবার এখানে দেখো তৈরি করার চেষ্টা করব আগের মতো করে। তাহলে দেখো আগের মতো করে আমরা এই যে এটাকে আর এটাকে এক জায়গায় লিখছি, এ টু দি পাওয়ার 4 প্লাস 1টাকে আমি এক জায়গায় করে দিলাম আর প্লাস এই যে এ স্কোয়ারটা আছে তাকে একদিকে রাখলাম। একইভাবে এখানে সাজিয়ে নাও, এটা যেভাবে সাজালাম। তাহলে এখানে যে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 আর এই যে মাইনাস এ স্কোয়ারটাকে পরে রাখলাম। মানে আমাদের কি প্লাস আর মাইনাস চাই, যেহেতু সূত্রে আমাদের দেখো প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস করার পর এইদিকে যা আছে এখানে সেটাই আছে, আবার এটা যেটা আছে আবার সেটা আছে। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে আমরা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এখানেও লিখবো আমরা, এ বলতে এটা। তাহলে আমরা এ স্কোয়ার দেখো এই যে এটাকে এ লিখলাম, এটা এ আমাদের, তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস এবার বি স্কোয়ার, বি এটা, তাহলে এই যে আমরা বিটা লিখে তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, একদম মনে রাখবা এই সূত্রটা কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়েছে, মানে এটা তৈরি করলাম তারপর এটা আমরা ফেলে দিলাম। আবার এখানে ওই যে এটা বি ধরে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, যে সূত্রটা এই যে আমরা এখানে লিখে রেখেছি, এই সূত্রটা আবার ব্যবহার হবে এখানে। তাহলে আমরা এখানে দেখো এটাকে এ ধরলে পরে যে এ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার প্লাস 2a, বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার। আর এই যে এটা দেখো এটা হোল স্কোয়ার আছে, এটাকে ভেঙে লিখি, তাহলে এখানে 2 2 4 মানে এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এটা মাইনাস এ টু দি পাওয়ার 4। এবার দেখো এখানে পাওয়ার গুণ হয়, 4 2 8, তাহলে এর পাওয়ারে 8 পেয়ে যাবা প্লাস 2 1 2 এ টু দি পাওয়ার 4 বসে যাবে। আর 1 স্কোয়ার তো একই হয়, 1 স্কোয়ার মানে 1 গুণিত 1, 1 1 1, আর এখানে এ টু দি পাওয়ার 4। আবার দেখো এটা সদৃশ্য, এখানে এ টু দি পাওয়ার 4, এখানেও এ টু দি পাওয়ার 4, তাহলে এর সঙ্গে যোগ বিয়োগ করতে পারবা। তাহলে আমরা এ টু দি পাওয়ার 8 বসিয়ে দিলাম
আর এটা দেখো এটা প্লাস হবে, যে এটা বড় আছে, তাহলে দুটো থেকে একটা চলে গেল, তাহলে একটা a⁴ থেকে যাবে, আর +1টা আমরা বসিয়ে দিলাম। তা আমাদের কিন্তু হয়ে গেছে। এই যে রাশিটার সূত্রের সাহায্যে যে গুণফল নির্ণয় করতে বলেছিল, তাহলে এই গুণফলটা আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আমরা আসবো 3-এর 3 নাম্বারটা। দেখো এখানে 3-এর 3 নাম্বারটা কী বলছে লক্ষ্য করো। ত্রিভুজের মধ্যমা কাকে বলে? ত্রিভুজের মধ্যমা কোটি, মানে ত্রিভুজের কোটি মধ্যমা হয়, চিত্র সহযোগে ব্যাখ্যা করতে বলেছে। দেখো ত্রিভুজের মধ্যমা আমি বোঝাই তোমাদের। আমি একটি ত্রিভুজ নিয়ে নিলাম, এই যে আমাদের একটি ত্রিভুজ, ত্রিভুজের নাম দিলাম ABC। তাহলে ABC আমাদের একটি ত্রিভুজ। মধ্যমা দেখো যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে একটি সরলরেখাংশ টানবো এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুতে মিলিত হবে, যেটা আমরা এখানে যদি তৈরি করি, এই যে আমাদের AD, এই যে ADটা আমাদের কিন্তু একটা মধ্যমা, ডিটা হবে BC মধ্যবিন্দু, ঠিক আছে। তো ডিটা যদি BC মধ্যবিন্দু হয়, মানে এখানে এই যে BD সমান DC, মানে এটা যে মধ্যবিন্দু হলে পরে BD আর DC সমান হবে, তাহলে এইভাবে ADকে মধ্যমা বলতে পারবো। তাহলে এইভাবে কিন্তু দেখো AD মধ্যমা হলে একইভাবে এদিকে এখানে একটা মধ্যবিন্দু নিয়ে নাও, এটা E বিন্দু নিয়ে নাও, তাহলে BE যোগ করলে আরেকটা মধ্যমা পেয়ে যাবো। এদিক থেকে একটা মধ্যমা, এখানে যেহেতু মধ্যবিন্দু নাও, তাহলে এভাবে মধ্যবিন্দুটা যদি যোগ করে দেখো, এটা মধ্যবিন্দুটা F নাম দিয়ে দিলাম, তাহলে এই যে CF একটা মধ্যমা। তাহলে একটি ত্রিভুজের AD একটা মধ্যমা, BE মধ্যমা আর CF মধ্যমা, 3টি মধ্যমা পাওয়া যাবে যে কোনো ত্রিভুজের। ওকে, তা ত্রিভুজের মধ্যমা কোটি, সেটা 3টি। এবার মধ্যমা কাকে বলে এখান থেকে আমরা একটু গুছিয়ে লিখে নেব। তো দেখো আমি মধ্যমা লিখছি, ত্রিভুজের মধ্যমা। তাহলে আমি এখানে যে হেডিং করে দিচ্ছি ত্রিভুজের মধ্যমা। তাহলে এখানে যদি আমরা দেখাই যে এই ত্রিভুজটা নিচ্ছি, যে ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু A থেকে শীর্ষবিন্দু A থেকে, এই যে শীর্ষবিন্দু A থেকে BC বাহুর মধ্যবিন্দু D, ঠিক আছে, D এর সঙ্গে, দেখো আমাদের যে লেখাটা একটু গুছিয়ে লিখতে হবে, আমরা লিখব মধ্যবিন্দু D এর সঙ্গে, এই যে আমাদের D এর সঙ্গে মিলিত করে, এটা আমার সঙ্গে বানানটা যুক্ত দিতে পারো, এখানে যুক্ত, D এর সঙ্গে যে মিলিত হয়ে AD সরলরেখাংশ, এই যে AD সরলরেখাংশকে মধ্যমা বলা হয়। ঠিক আছে, মানে কোনো একটা ত্রিভুজের এই যে শীর্ষবিন্দুটা আছে, শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সঙ্গে যে মিলিত হবে যে সরলরেখাংশটা, AD সরলরেখাংশটা, এই AD সরলরেখাংশটাকে বলা হয় মধ্যমা বলা হয়। জাস্ট এভাবে আমরা একটু ভাষাটা সাজিয়ে নিলাম। তোমরা চাইলে আরও ভালো করে ভাষা তৈরি করতে পারো, ঠিক আছে। নিজের মতো করে ভাষা তৈরি করবা, তোমরা যত নিজের মতো করে ভাষাটা লিখবা, নিজের মানে যেটা বুঝে নিয়েছো সেই জিনিসটা তোমরা ভাষাতে প্রকাশ করছো, সেটা সবচেয়ে বেস্ট। ওকে, কোনো মুখস্থ কোনো ব্যাপার নয়, তোমরা নিয়মটা বুঝে নাও যে আমাদের মধ্যমা জিনিসটা কী। যে কোনো একটি ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যে মিলিত হবে সংযোজক সরলরেখাংশ, মানে A বিন্দু আর D বিন্দুর যে সংযোজক সরলরেখাংশটা, সেটাই হবে কিন্তু আমাদের মধ্যমা। তোমরা বিভিন্ন ভাষা দিয়ে তোমরা কিন্তু মধ্যমার সংজ্ঞাটা দিতে পারো। ওকে, তাহলে একটি ত্রিভুজের কোটি মধ্যমা, এখানে লিখব যে একটি ত্রিভুজের 3টি মধ্যমা হয়।
ঠিক আছে। এই যে আমাদের তিনটি মধ্যমা, এখানে কিন্তু এডি, বি আর সিএফ মধ্যমা। ওকে, তো আমরা লিখতে পারবো যে চিত্রে, এখানে আমি দাঁড়িয়ে দিলাম, চিত্রে তিনটি মধ্যমা আমরা পাবো একটা এডি মধ্যমা, তিনটি মধ্যমা, একটা হচ্ছে আমাদের বি মধ্যমা ও সিএফ মধ্যমা। এই যে দেখো, এডি মধ্যমা, বি মধ্যমা আর সিএফ মধ্যমা। ব্যাস, এইভাবেই তো আমাদের বলেছে কথাটা। ত্রিভুজের মধ্যমা কাকে বলে সেটা আমি দেখিয়ে দিলাম। এবং ত্রিভুজের মধ্যমা কটি, ত্রিভুজের মধ্যমা তিনটি। এবং চিত্রসহ যে ব্যাখ্যা দিতে বলেছিল, চিত্রসহ আমরা দেখো ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি। এভাবে তোমরা লিখে দেখিয়ে দেবে। ওকে, আচ্ছা, তোমাদের এখানে যে মধ্যমার সংজ্ঞাটা, ঠিক আছে, যে ত্রিভুজের মধ্যমা কাকে বলে, আমি যদি আর একভাবে লিখে দেখাই, এই যে অথবা দিয়ে এখানে দেখো, এই যে অথবা, দেখো মধ্যমার সংজ্ঞা এভাবে লিখতে পারো যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ঠিক আছে, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এবং এ ও ডি বিন্দু, এবং এ এবং ডি বিন্দুদ্বয় যুক্ত করে, মানে যুক্ত করা হলো আমি দিলাম। তাহলে এখানে যে এডি সরল রেখাংশকে বলা হয় মধ্যমা। দেখো, এই সংখ্যাটা আরও ভালোভাবে হয়ে যাবে। তোমরা এইভাবে গুছিয়ে লিখতে পারো। এই ত্রিভুজ এবিসি দেখতে পাচ্ছ, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এবং এই যে ডি বিন্দু আর এ বিন্দু আমাদেরকে যুক্ত করা হলো, আর যুক্ত করে যে এডি সরলরেখাংশ পেয়ে গেলাম। এই এডি সরলরেখাংশ হবে আমাদের মধ্যমা। যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং এ ও ডি বিন্দুদ্বয় যুক্ত করা হলো, তাহলে এখানে এডি সরলরেখাংশকে বলা হয় মধ্যমা। বাস, এভাবে তোমরা গুছিয়ে লিখে দিতে পারো একদম নিজের মতো করে। এবং ঠিক আছে, কোনো মুখস্থ নয়, বুঝে শুনে নিজে বানিয়ে তোমরা লিখে নিবা। আমি এখানে তোমাদের সাজেস্ট করব যে অথবা যে সংখ্যাটা লিখলাম, এই সংখ্যাটা তোমরা লেখার চেষ্টা করবা, ঠিক আছে। আগের চেয়ে এই সংখ্যাটা বেশি ভালো, তো এটাকে তোমরা লিখে নেবা। এটা আমাদের শর্টকাট, খুব ছোট করে হয়ে যাবে। পরে আমরা চলে আসবো 3-এর 4 নম্বরটা। আচ্ছা, এখানে আমাদের যে 35 সংখ্যাটা আছে, যে 35কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে। তো আমরা খুব সহজে 35কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে পারবো। এখানে তোমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা আমি তোমাদের দেখাই। সূত্রটা হচ্ছে আমাদের এখানে এ বির সূত্র, ঠিক আছে। এই যে তোমাদের আমি এখানে লিখে দেখাচ্ছি যে দুটি বর্গের অন্তররূপে যে প্রকাশ, যে সূত্রটা, যাকে আমরা এ বি দিয়ে দেখাবো, যে এ বি সূত্রটা মনে রাখবা। তাহলে এ বি সূত্রটা হয় a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। এই হচ্ছে এ বি সূত্র। এটাকে বলা হয় দুটি বর্গের অন্তর। এই যে দুটি বর্গ আছে, একটা বর্গ আর মধ্যে বিয়োগকে অন্তরফল বলা হয়। তাহলে এই সূত্রটা কিন্তু আমরা তৈরি করব। তাহলে যে 35 যে সংখ্যাটা আছে, এই 35 সংখ্যাটাকে আমরা কি লিখব, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, ঠিক আছে। এভাবে আমরা, বা এখানে আমরা আরেকভাবে করতে পারি, যে দেখো এই যে 35টাকে আমি এভাবে লিখে দিলাম যে 36 - 1 করে দিলাম। 36 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 35 হবে, ঠিক আছে। মানে এই সূত্রটা না ব্যবহার করেও হবে কিছু সংখ্যার ক্ষেত্রে। যেমন 35টাকে আমরা এই সূত্র ব্যবহার না করেও আমরা কিন্তু এটা পূর্ণবর্গ দেখাতে পারবো, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে পারবো। তো দেখো 36কে আমরা 6-এর স্কোয়ার করতে পারবো, কারণ 6-এর স্কোয়ার মানে 36 হয়, 6 × 6। আর 1কে আমরা 1-এর স্কোয়ার করতে পারবো, কারণ তোমাদের জানতে হবে যে 6-এর স্কোয়ার বলতে 6 × 6, আর 6 হয় 36, তার 36কে 6-এর স্কোয়ার লিখতে পারবো। আর 1-এর স্কোয়ার 1 × 1। তার এখানে লক্ষ্য করো, আমাদের কিন্তু অঙ্কটা অলরেডি হয়ে গেছে। যে এই যে 35কে বলেছিল দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। এই যে দুটি বর্গ আছে না, এই একটা বর্গ, তো দুটি বর্গের অন্তর মানে বিয়োগফল, সেই রূপে প্রকাশ হয়ে গেছে।
তোমরা চাইলে তোমরা এই সূত্র সাহায্যে অ্যাপ্লাই করতে পারতো। এখানে তোমরা 7 5 35, 7 × 5 করতে পারো, এই যে এবি তৈরি করে এভাবে। কিন্তু আমাদের সহজভাবে এটা হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এই সূত্র ব্যবহার করতে গেলাম না, আমরা এভাবেই অ্যান্সারটা দেখিয়ে দেবো। ওকে, পরের প্রশ্নটা লক্ষ্য করো, 3-এর 5 নাম্বারটা। দেখো এখানে আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম একটি বাসে, ঠিক আছে। তা বাসের গতিবেগ ঘন্টায় কত সেটা বের করতে বলেছি। আচ্ছা, ঘন্টায় বলেছে না, তাহলে এখানে লক্ষ্য করো, এই যে এখানে 40 মিনিট আছে, যেহেতু ঘন্টায় বলেছে, তো আমাদের মিনিটকে ঘন্টা করে নিতে হবে, ঠিক আছে। তো চলো আমরা মিনিটকে কী করে নেবো, আমরা ঘন্টা করে নেবো। আমরা কিমিটাই রাখবো, কিন্তু মিনিটকে ঘন্টা করব, যেহেতু গতিবেগটা ঘন্টায় জানতে চেয়েছে। তাহলে এখানে প্রথমেই আমরা এই যে 40 মিনিট লিখব, 40 মিনিট। এখন 40 মিনিটকে যদি ঘন্টা করি, দেখো 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা হয়। তাহলে মিনিটকে ঘন্টা করতে হলে এই যে মিনিটটাকে 60 দিয়ে ভাগ করতে হয়, 60, ঠিক আছে। এই যে 40 যে মিনিট ছিল, একে যদি তোমরা 60 দিয়ে ভাগ করো, তাহলে এই ভাগফলটা হয়ে যাবে এখন ঘন্টা হয়ে যাবে। এবার একবার তোমরা মানে মিনিট থেকে তুমি ঘন্টায় যাচ্ছ, মানে ছোট থেকে বড় যাচ্ছ, ছোট থেকে বড় গেলে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করবা? এখন মিনিট আর ঘন্টার মধ্যে পার্থক্য 60, তো 60 দিয়ে ভাগ করবা। আচ্ছা, এখানে 0 0 কাটে দিলাম, এখানে 2 দিয়ে কাটাকাটি করে 2 দিয়ে 4 আর 2 3 6, তাহলে 2/3 ঘন্টা, তো এত ঘন্টা। আচ্ছা, এবার দূরত্বটা আমাদের কত আছে? দূরত্ব আছে, এই যে আমাদের এখানে যে লিখি দূরত্ব, সেই দূরত্ব ছিল আমাদের 12 কিমি আছে, যে 12 কিমি। এখন আমাদের এই যে বাসের গতিবেগ জানতে চেয়েছে, তাহলে আমরা লিখব বাসের গতিবেগ। বাসের গতিবেগ, দেখো গতিবেগের যে সূত্র সেটা মনে রাখবা, দূরত্ব বাই সময়। দূরত্ব হচ্ছে 12 কিমি আর সময়টা হচ্ছে 2/3 ঘন্টা। ওকে, তাহলে এই যে দেখো 12/2/3। এবার এককটা লিখবা, এই যে দূরত্ব বাই সময়, তাহলে আগে দূরত্ব আছে কিমি, তাহলে কিমি পার ঘন্টা, ঠিক আছে। এই যে সময়টা আমাদের ঘন্টায় ছিল, বা এটাকে আমরা সরল করে নেব। এবং উপরে আছে 12 আর নিচে যে ভগ্নাংশটা আছে 2/3, তো এখানে গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশটা উল্টে লিখে নাও, তাহলে এটা হবে আমাদের 3/2, তো কিমি পার ঘন্টা। আচ্ছা, 2 6 12 আর 6 3 18, এই যে দেখো 6 3 18, তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে গেল 18 কিমি পার ঘন্টা। এটা কিন্তু আমাদের বাসের গতিবেগ, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নটা, 3-এর 6। সেখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, 1/2, এটাকে 1.5 গুণ বলা হয়, প্রস্থের 1.5 গুণ বলেছে দৈর্ঘ্যটা। আচ্ছা, তাহলে এর সমান পরিসীমা বিশিষ্ট, এর বলতে সেই আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানে কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে, যে বর্গক্ষেত্রের পরিসীমাটা আর আয়তক্ষেত্রের পরিসীমাটা সমান। তা আমরা কী করবো এখানে, দেখো এই যে প্রথমে আমরা লক্ষ্য করো, এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে না, তাহলে বর্গক্ষেত্রের কিন্তু বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নিতে পারবো ক্ষেত্রফলের বর্গমূল করে। তা আমরা লিখব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এই যে ক্ষেত্রফলের বর্গমূল, ক্ষেত্রফলটা ছিল 100, 100-এর বর্গমূল, তাহলে এখানে আমাদের মিটার হয়ে যাবে। বর্গমিটার আছে, বাহুর দৈর্ঘ্য শুধু মিটার। এখন 100-এর বর্গমূল তোমরা সহজে করতে পারবা, এটাকে 10 আর 10 গুণ করে নাও, 10 10 100, আর 2টা 10 আছে, তাহলে একটা 10, তাহলে 10 মিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার। এখন বর্গক্ষেত্রের পরিসীমা বের করে নেব, মানে বর্গক্ষেত্রের পরিসীমাটাই হবে আয়তক্ষেত্রের পরিসীমা, কারণ সমান পরিসীমা বলে দিয়েছে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের। তো এখন আমরা লিখব অতএব বর্গক্ষেত্রের পরিসীমা। এখন বর্গক্ষেত্রের পরিসীমার যে সূত্রটা তোমাদের সেটা জানতে হবে, 4 × বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত বাহুর দৈর্ঘ্য মিটার, তাহলে এটা আমাদের হয়ে যাবে 40 মিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে প্রশ্ন অনুসারে আয়তক্ষেত্রের পরিসীমাটা হবে 40 মিটার।
তাহলে অতএব লিখব প্রশ্নানুসারে আয়তক্ষেত্রের পরিসীমা। আমি এখানে লিখি আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমাটা হয়ে যাবে 40 মিটার হয়ে যাবে, 40 মিটার, তাই তো। আচ্ছা, এবার দেখো যেটা এখানে বলেছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা প্রস্থের 1.5 গুণ বলেছি। তাহলে আমরা দেখো প্রস্থের 1.5 গুণ, প্রস্থের চেয়ে বেশি বলেছে দৈর্ঘ্যটা, তো যার চেয়ে বেশি তাকে ধরে নাও এক্স। তো আয়তক্ষেত্রের প্রস্থটাকে আমরা এক্স মিটার ধরে নিব। তো আমরা এখানে লিখছি ধরি আয়তক্ষেত্রে, যে আয়তক্ষেত্র লেখা আছে আয়তক্ষেত্রের প্রস্থটাকে আমি এক্স মিটার ধরে নিলাম। তাহলে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা পেয়ে যাব না। এই যে দৈর্ঘ্যটা বলেছি প্রস্থের 1.5 গুণ বলেছি, দেখো করো প্রস্থের 1.5 গুণ। তাহলে এখানে দেখো এই যে প্রস্থের 1.5 গুণ, 1.5 গুণ বলতে 1/1/2, 1/1/2 মিটার। তাহলে একে যদি আমি সরলটা করে নিই এক্স ইন্টু, তা দেখো এই পূর্ণ সংখ্যাটা ভাঙিয়ে নাও। তা পূর্ণ সংখ্যাটা ভাঙালে কত হবে, 2 1 2 আর 1 যোগ হবে। তাহলে এখানে 2 1 2 হয়ে গেল, আর 1 যোগ করে আমাদের 3, তাহলে 3/2 হয়ে যাবে মিটার। আচ্ছা, তাহলে এখানে যদি আমি গুণটা করে নিই তাহলে 3 আর x গুণ হয়ে যাবে 3x, আর এই যে নিচে আমাদের 2টা বসে যাবে, এত মিটার। তাই দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ আমি দুটোই বের করে নিয়েছি। এবার দেখো আয়তক্ষেত্রের পরিসীমা জানা আছে, আমরা এখন আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা লিখব। তো অতএব আয়তক্ষেত্রের, এই যে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের যে পরিসীমার সূত্রটা মনে রাখবা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে আমাদের 3x/2 প্লাস প্রস্থ হচ্ছে আমাদের x মিটার। এই যে আমাদের প্রস্থ x মিটার, তো মিটার। তো এটা হচ্ছে আয়তক্ষেত্রের, আমাদের এই যে আয়তক্ষেত্রের পরিসীমা বের করে নিলাম। আচ্ছা, এখানে একটু সরলটা করে নাও। আচ্ছা 2, এখানে ভগ্নাংশের যোগবিয়োগ করলে এটা 2 লসাগু, এটা 2 2 মিলে গেছে না, তাহলে এটা 3xটা নামিয়ে দেবা, আর x আর দিয়ে গুণ করে এটা 2x হয়ে যাবে, এত মিটার। আচ্ছা এই 2 কেটে দিতে পারবো, উপনিচ কাটাকাটি হয়ে যাবে, তাহলে 3x আর 2x আমাদের হয়ে যাবে 5x মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাটা কত পেয়ে গেলাম, 5x মিটার পেয়ে গেলাম। আচ্ছা, তা দেখো পরিসীমা আমরা কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমা কিন্তু আমরা পেয়ে গেছি 40 মিটার, তাহলে 5xটাই হয়ে যাবে আমাদের 40। তাহলে আমি এখানে অতএব দিয়ে লিখতে পারবো যে 5x সমান এই যে আমাদের 40। তাহলে বা x সমান আমরা করতে পারবো, দেখো এখানে আমি পাই দিয়ে যদি কাটাকাটি করে দিই, এভাবে কাটাকাটি করতে পারবা, 5 8 40, তাহলে x সমান কত 8 পেয়ে গেলাম। দেখো তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম, এক্সটাকে প্রস্থ ধরেছিলাম, আমাদের বের করতে বলেছে কিন্তু দৈর্ঘ্য বের করতে বলেছে, এই যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য পেয়েছে কত 3x/2, তাহলে এই জায়গায় বসিয়ে দেবো আমরা। আচ্ছা আমি এখানে যদি আমি লিখে দিই অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমাদের কত ছিল 3x/2, তাহলে 3x-এর জায়গায় আমরা 8 বসিয়ে দেবো, আর 2 এটা কাটাকাটি করে 2 4 8, তাহলে এখানে 3 4 12, তাহলে 12 মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা যে আমাদের বের করতে বলেছিল, আমরা দৈর্ঘ্যটা কত পেয়ে গেলাম, দেখো 12 মিটার পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা 4-এর প্রশ্নগুলো, 4-এর 1 নম্বরে দেখো। আচ্ছা এখানে আমাদের যে দেওয়া আছে, দেখো এখানে যে বলেছি আমাদের এই যে দেখো এই যে সংখ্যাটা রুট ওভার দেওয়া আছে, এটা রাশিটা √16 প্লাস √36, এর চেয়ে √25 প্লাস √81 মানে কত বেশি, মানে আমাদের এই যে বলেছে √16 প্লাস √36, এটা এর চেয়ে মানে √25 প্লাস √81, ঠিক আছে, মানে এটা এর চেয়ে কত বেশি, মানে এটা বেশি বলেছে, মানে এর চেয়ে কত বেশি,
তাই এটা যে বেশি আছে, কত বেশি আমরা দেখব, তার জন্য এটাকে সরল করতে হবে আমাদের। দেখো সরলটা যদি করি, এই যে আমাদের আছে √16, তাহলে 16 বর্গমূল তোমরা কিন্তু 4 একবারে বলতে পারবা, 4 4 16, আর 36 বর্গমূল 6 হয়ে যাবে, 6 6 36। আর এখানে দেখো 6 আর 4 যোগ করে এটা 10 হয়ে যাবে। আর এখানে 25 বর্গমূল তোমরা 5 5 25, 5 করতে পারবা। আর 81 বর্গমূল 9 9 81, এটা 9 বেরিয়ে আসবে। তাহলে এখানে 9 5 যোগ করে কত হয়ে যাবে, এটা আমাদের 14 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা দেখো এবার বলতে পারবো যে এই যে দেখো এর চেয়ে কত বেশি, তাহলে বেশি কত দেখতে পাচ্ছি, 4 বেশি আছে। তাহলে বেশিটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বেশি যদি লিখি, বেশি কত আছে, এই যে 14 থেকে আমরা 10 যদি বাদ দিয়ে দিই, এটা আমাদের 10 আছে। তাহলে আমরা কত পাবো, আমরা 4 পেয়ে যাবো না। তাহলে এর চেয়ে কত বেশি, 4 বেশি, এটা কিন্তু আমাদের অ্যান্সার 4 বেশি। আচ্ছা এরপরে দেখো, এরপরে যে এখানে প্রশ্নগুলো আছে, আমি বড় প্রশ্নগুলো, এই পাটিগণিত বড় প্রশ্নগুলো কিন্তু আমি করাচ্ছি না, এগুলো বইয়ের অঙ্ক আছে। বইয়ের বাইরে যদি থাকে, তাহলে বইয়ের বাইরে থাকলে কিন্তু আমি করিয়ে দেবো। ঠিক আছে, মানে যে প্রশ্ন বইয়ের বাইরে থাকবে সেই প্রশ্ন আমরা করাবো। যেরকম এই প্রশ্নটা লক্ষ্য করে যেটা করালাম, এই প্রশ্নটা আমাদের বইয়ের বাইরের প্রশ্ন ছিল, মানে বই থেকে কমন ছিল না। তাহলে বই থেকে কমন ছিল না বলে কিন্তু আমি করিয়ে দিয়েছি। এখন দেখবা যে এই প্রশ্নগুলো বইয়ের বাইরে আছে। যদি বইয়ের বাইরে বই থেকে আছে বলে আমি ছাড়বো, আর বইয়ের বাইরে থাকলে কিন্তু করাবো। ওকে, তো তোমরা লক্ষ্য করো কোন প্রশ্নটা বই থেকে আছে এবং কোন প্রশ্নটা বইয়ের বাইরে আছে। বইয়ের বাইরে থাকলে অবশ্যই আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, বইয়ের বাইরের প্রশ্ন যেরকম দেখো, এই যে 4 নম্বর প্রশ্নটা, এটা বই থেকে আছে। তো বই থেকে তোমাদের দেখাচ্ছি, পেজ নাম্বার এই যে 207 পেজে যদি এসো, 207 পেজে দেখো, তো 13 নম্বর অঙ্কটা, এই অঙ্কটাই তোমাদের দিয়েছে না, তো বই থেকে আছে। তো বই থেকে আছে বলে দেখো এই অঙ্কগুলো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে দ্বিস্তম অঙ্কগুলো এগুলো বই থেকে পেয়ে যাবা। বইয়ের বাইরের অঙ্কগুলো আমি করাবো, বড় প্রশ্নগুলো। ঠিক আছে, বীজগণিতের অঙ্কগুলো লক্ষ্য করো, এই যে বীজগণিতের অঙ্কগুলো এর বই থেকে আছে, বই থেকে থাকলেও আমরা করাবো। বীজগণিতগুলো করিয়ে দেবো, আর পাটিগণিত অঙ্কগুলো বড় প্রশ্নগুলো তোমাদের ছেড়ে দেবো। আচ্ছা, এই অঙ্কটা দেখো বই থেকে ছিল, কিন্তু খুব ছোট অঙ্ক আছে বলে কিন্তু আমি করিয়ে দিলাম। আর যেগুলো বড় বড় প্রশ্ন আছে সেগুলো কিন্তু আমি ছেড়ে দেবো তোমাদের। যেমন একটা ত্রিভুজ অঙ্কন যে চ্যাপ্টারটা আছে, এই যে অঙ্কটা তোমাদের 8 নম্বর অধ্যায়, এটাও বই থেকেই অঙ্কটা আছে। কারণ বইয়ের অঙ্ক আমি ছেড়ে দিচ্ছি, তারপরে তোমরা বইয়ের অঙ্ক কোথায় পাবা, বইয়ের অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা আমার চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে যাও, যে ক্লাস 7 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে কিন্তু বইয়ের অঙ্কগুলো তোমরা দেখতে পাবা। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই, বইয়ের অঙ্ক যদি তোমাদের অসুবিধা হয় তোমরা সেই অঙ্কগুলো দেখতে পাবা আমার চ্যানেলে ভিজিট করে। তো ঠিক আছে, দেখো আমার যেগুলো বড় প্রশ্ন বইয়ের বাইরে থাকবে সেগুলো কিন্তু আমি করিয়ে দিচ্ছি, বাকিগুলো কিন্তু আমি ছেড়ে দিলাম। ওকে, আর বীজগাণিতিক যে বড় প্রশ্নগুলো থাকবে, বীজগাণিতিক বড় প্রশ্নগুলো কিন্তু করিয়ে দেবো। আর এইদিকে আমরা অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো, অবজেক্টিভ টাইপের 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্নগুলো কিন্তু আমরা করিয়ে দেবো। এভাবে কিন্তু তোমাদের ক্লাসগুলো হবে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, যে 2 নম্বর স্কুল। দেখো প্রশ্নগুলোর অ্যান্সার সম্পূর্ণ সেট কমপ্লিট করে দিয়েছি তোমাদের। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো।